আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে দূরপাঠের ক্লাস শুরু করছি। সবাই নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো। পরিচিতি। আজকের বিষয় বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়, ষষ্ঠ অধ্যায়, নবম দশম শ্রেণীর জন্য। আজকের পাঠ রাষ্ট্র, নাগরিকতা এবং আইন। শিকনফল। এই পাঠ থেকে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে সেগুলো হলো: রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করতে পারবে, রাষ্ট্রের কার্যাবলী বর্ণনা করতে পারবে, রাষ্ট্রের উপাদানসমূহ বর্ণনা করতে পারবে এবং রাষ্ট্রের কার্যাবলীর মধ্যে আবশ্যিক এবং ঐচ্ছিক কাজের বর্ণনা দিতে পারবে। প্রথমে আমরা রাষ্ট্রের সংজ্ঞায় যাই। রাষ্ট্র কাকে বলে? রাষ্ট্র বলতে এমন একটি রাজনৈতিক সংগঠনকে বোঝায় যা কোনো একটি ভৌগোলিক এলাকা বা তৎসংশ্লিষ্ট এলাকার জনগণকে নিয়ন্ত্রণ করার সার্বভৌম ক্ষমতা রাখে, তাকে বোঝায়। রাষ্ট্র সাধারণত একগুচ্ছ প্রতিষ্ঠানের সমন্বয়ে গড়ে ওঠে। তোমরা জানো যে রাষ্ট্রের 4টি উপাদান আছে: নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার এবং সার্বভৌমত্ব। আবার সরকারেরও নানান উপাদান আছে, এগুলোর সমন্বয়ে রাষ্ট্র গড়ে ওঠে। এসব প্রতিষ্ঠান কর্তৃপক্ষ হিসেবে সংশ্লিষ্ট ভৌগোলিক সীমার ভেতর বসবাসকারী সমাজের সদস্যদের শাসনের জন্য নিয়মকানুন তৈরি করে, যেটা সাধারণত রাষ্ট্র গঠনের পরে সরকার গঠিত হয় এবং সরকার পার্লামেন্টে বসে এসব নিয়মকানুনগুলো তৈরি করে থাকে। ব্যুৎপত্তিগত যে অর্থটা আছে রাষ্ট্রের, সেটা হলো বাংলা ভাষায় রাষ্ট্র শব্দটি ইংরেজি স্টেট শব্দের পারিভাষিক শব্দ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তাহলে রাষ্ট্রের ইংরেজি শব্দ হচ্ছে স্টেট। ইংরেজি স্টেট শব্দটি মূলত ল্যাটিন স্ট্যাটাস শব্দ থেকে এসছে এবং যার অর্থ অবস্থা, যা কখনো আইনানুগভাবে দায়িত্ব অর্পণ করা হয়েছে এমন ব্যক্তিদের অস্তিত্ব থাকা, কখনো বা রাজার অবস্থা, আবার কখনো বা প্রজাদের অবস্থা বোঝাতে ব্যবহার করা হয়েছে। এখন আমরা চাই প্রামাণ্য সংজ্ঞায়। এর আগে আমরা রাষ্ট্রের যে উপাদানগুলো আছে এগুলো একটু দেখে নেই। তোমাদের বইতে কিভাবে দেয়া আছে: নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার ও সার্বভৌম ক্ষমতার এই 4টি উপাদান নিয়ে রাষ্ট্র গঠিত। আর সরকার হলো রাষ্ট্রের একটি উপাদান। রাষ্ট্র শাসন কাজ পরিচালনার জন্য যারা নিয়োজিত থাকেন তাদের সমষ্টি হচ্ছে সরকার। সরকারকে জাহাজের সাথে তুলনা করলে রাষ্ট্রকে যদি জাহাজের সাথে তুলনা করা হয়, সরকারকে তার ক্যাপ্টেন বা চালকের সাথে তুলনা করা যায়। সরকারের মাধ্যমে রাষ্ট্রের উদ্দেশ্য এবং লক্ষ্য বাস্তবায়িত হয়ে থাকে। তাহলে আমরা একটা দেশের যে স্টিয়ারিং থাকে সেটা সরকারের হাতে থাকে এবং সরকার যদি ভালো হয়, রাষ্ট্র সুচারুরূপে পরিচালিত হতে বাধ্য। এখন আমরা প্রামাণ্য সংজ্ঞায় যাই। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন, রাষ্ট্র হলো কয়েকটি পরিবার এবং গ্রামের সমষ্টি যার উদ্দেশ্য স্বয়ংসম্পূর্ণ জীবন। মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসনের ভাষায়, মানবজাতির অংশবিশেষকে সংগঠিত বা ঐক্যবদ্ধভাবে দেখা গেলে তাকে রাষ্ট্র বলে। তাহলে আমরা রাষ্ট্রের দুটা প্রামাণ্য সংজ্ঞা পেলাম রাষ্ট্র কাকে বলে এ বিষয়ের। এখন আমরা যাই পরবর্তী স্লাইডে। সার্বভৌম রাষ্ট্র বলতে আমরা কি বুঝি? স্বাধীন বা সার্বভৌম রাষ্ট্র বলতে আমরা কি বুঝি? স্বাধীন বা সার্বভৌম রাষ্ট্র হলো একটি অবস্তুগত বৈধ সত্তা যা একটি কেন্দ্রীয় সরকার কর্তৃক শাসিত এবং যার একটি নির্দিষ্ট ভূখণ্ড বিদ্যমান থাকে। আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি স্থায়ী জনগোষ্ঠীর নির্দিষ্ট সীমারেখা সরকার এবং অপর কোনো ভৌগোলিক রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপনের যোগ্যতা থাকলে তাকে আমরা সার্বভৌম বা স্বাধীন রাষ্ট্র বলতে পারি। সাধারণ অর্থে একটি সার্বভৌম রাষ্ট্র অন্য কোনো শক্তি বা রাষ্ট্রের উপর নির্ভর বা অন্য কোনো রাষ্ট্র দ্বারা বশীভূত নয় বা নির্ভরশীল নয়। রাষ্ট্রের অস্তিত্ব বা বিলোপ একটি আইনগত প্রত্যয়। রাষ্ট্রসত্তার ঘোষণামূলক তত্ত্ব অনুযায়ী অন্য সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি ছাড়াও একটি সার্বভৌম রাষ্ট্রের অস্তিত্ব থাকতে পারে। তবে অস্বীকৃত রাষ্ট্রসমূহ কখনো কখনো অন্য সার্বভৌম রাষ্ট্রের সাথে চুক্তি সম্পাদন করে বা কূটনৈতিক সম্পর্ক স্থাপনে অপারগ হয়। যদি রাষ্ট্রের কোনো গণ্ডগোল হয় বা সুসম্পর্ক না থাকে, তাহলে সে কূটনৈতিক সম্পর্কটা ছিন্ন করতে পারে। আর যদি প্রতিবেশী রাষ্ট্র ভালো হয় এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সাথে ওই প্রতিবেশী রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক বা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এইসব সম্পর্ক রাখার মাধ্যমেই তাদের সাথে যোগাযোগ বৃদ্ধি করে থাকে।
এখন তোমরা যে দেখছো পৃথিবীর যে স্বাধীন যে রাষ্ট্রগুলো আছে, এই স্বাধীন রাষ্ট্রের কিছু প্রতিচ্ছবি। জাতিসংঘের সদস্যভুক্ত যে রাষ্ট্রগুলো আছে, তোমরা জানো যে জাতিসংঘ সদস্যভুক্ত 193টি রাষ্ট্র রয়েছে স্বাধীন সার্বভৌম। এছাড়াও 216টি রাষ্ট্র রয়েছে। এখানে বলছে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ প্রত্যেকেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, প্রত্যেকেই স্বাধীন, যদিও সকল সার্বভৌম রাষ্ট্র আবশ্যিকভাবে এর সদস্য নয়। কিছু রাষ্ট্র আছে স্বাধীন কিন্তু জাতিসংঘের সদস্যভুক্ত নয়। রাষ্ট্রের উদ্ভব বা বিকাশ কিভাবে হলো বা উৎপত্তি কিভাবে হলো? রাষ্ট্রের উদ্ভব তখনই ঘটে যখন মানুষ ধীরে ধীরে তাদের আনুগত্য কোনো ব্যক্তিক সার্বভৌমত্ব, যেমন রাজা, ডিউক, প্রিন্স থেকে রাষ্ট্রনায়ক নামক একটি অস্পৃশ্য কিন্তু স্থানিক রাজনৈতিক সত্তার প্রতি স্থানান্তরিত করে, তাদের কাছে আনুগত্য পোষণ করে বা তাদের কাছে যে দায়িত্বগুলো আছে দায়িত্ব স্বীকার করে নেয়। রাষ্ট্র অথবা নগররাষ্ট্র, কনফেডারেশন বা রাজ্য মূলত কতিপয় রাজনৈতিক কার্যকলাপের সমষ্টি, যা সামন্ততান্ত্রিক ইউরোপ থেকে উদ্বুদ্ধ হয়েছে। তাহলে আমরা বর্তমান যে রাষ্ট্রগুলো আছে জাতিরাষ্ট্র, তার উদ্বুদ্ধ বা বিকাশ হয়েছে কোত্থেকে? ইউরোপ থেকে, সামন্ততান্ত্রিক ইউরোপ থেকেই উদ্বুদ্ধ হয়েছে। এখন আমরা আরেকটি স্লাইডে যাচ্ছি, সার্বভৌম রাষ্ট্রের তালিকা, যেটি আমরা জাতিসংঘের তথ্য থেকে পেয়েছি। সার্বভৌম রাষ্ট্রের তালিকা, যা সারা বিশ্বের রাষ্ট্রসমূহের রাজনৈতিক অবস্থান বা সার্বভৌমত্বের স্বীকৃতির উপর তথ্যসহ তাদের সংক্ষিপ্ত বিবরণ এখানে তুলে ধরেছে। তালিকায় যে জাতিসংঘ যে রাষ্ট্রগুলোর তালিকা আছে, সেখানে 206টি দেশ লিপিবদ্ধ আছে। দেশগুলোর মধ্যে জাতিসংঘের সদস্য আছে 193টি সদস্য, এবং এর মধ্যে আছে 2টি পর্যবেক্ষক রাষ্ট্র এবং অন্যান্যটি অন্য সদস্যের অন্য পর্যায়ভুক্ত। এখানে বলছে যে 193টি রাষ্ট্রের মধ্যে 16টি সার্বভৌমত্বের বিষয়ে দ্বন্দ্ব আছে এবং অন্যগুলো হচ্ছে স্বাধীন সার্বভৌম। রাষ্ট্রের আমরা এখন উপাদানে যাব। রাষ্ট্রের উপাদান তোমরা জানো যে বইতে আছে, রাষ্ট্রের 4টি উপাদান আছে: নিজস্ব ভূখণ্ড, জনসমষ্টি, নিজস্ব ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। সাধারণত তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে যে কোনো একটি আসতে পারে। এখানে রাষ্ট্রের যে কোনো একটি উপাদানের বর্ণনা দাও, অথবা আসতে পারে জনসমষ্টির বর্ণনা দাও রাষ্ট্রের উপাদান হিসেবে, নিজস্ব ভূখণ্ডের বর্ণনা দাও রাষ্ট্রের উপাদান হিসেবে, সার্বভৌমত্বের বর্ণনা দাও, অথবা আসতে পারে রাষ্ট্রের উপাদানের মধ্যে কোন উপাদানটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা জানি যে এই 4টি উপাদানের মধ্যে সার্বভৌমত্বই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে যদি হয় এরকম, তাহলে তোমরা ওই কোশ্চেনের আনসারে তোমরা সার্বভৌমত্বের বর্ণনা দিয়ে দিবে। এখন আমরা সিকোয়েন্স মেনটেন করে প্রথম থেকে আলোচনা করি। জনসমষ্টি বা জনসংখ্যা। রাষ্ট্রের প্রাথমিক উপাদান হচ্ছে জনসংখ্যা, প্রথম উপাদান। জনসমষ্টি বলতে রাজনৈতিকভাবে সংগঠিত জনগণকে বোঝায়। রাষ্ট্র গঠনের জন্য জনসমষ্টি একান্ত অপরিহার্য। জনসমষ্টির ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছা এবং পারস্পরিক সম্পর্ক থেকে রাষ্ট্রের উদ্ভব হয়েছে। তবে রাষ্ট্র গঠনের জন্য জনসংখ্যা কত হবে তার কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নেই। সেটা কম হতে পারে জনসংখ্যা, সেটা বেশিও হতে পারে। রাজনৈতিকভাবে রাষ্ট্রের জনসংখ্যা কয়েক কোটি হতে পারে, আবার কয়েক হাজারও হতে পারে। যেমন গণচীন এবং ভারতের জনসংখ্যা 100 কোটির উপরে। আবার অন্যদিকে সান মেরিনো, মোনাকো প্রভৃতি ক্ষুদ্র রাষ্ট্রের জনসংখ্যা 20,000 বা 14,000। তাহলে তোমাদের এখানে আসতে পারে ক্ষুদ্র জনসংখ্যার দেশ কোনটি? মোনাকো সিটি এবং সান মেরিনো, এবং এদের জনসংখ্যার যে সংখ্যাটা সান মেরিনোতে কত, মোনাকোতে কত, এগুলো তোমাদের এমসিকিউতে থাকে, এটা বইয়ে আছে। 2 নম্বরে যাই, নিজস্ব ভূখণ্ড। যে তার সারফেসটা আছে, চারদিক দিয়ে যে জল, স্থল, ভূখণ্ডের যে পরিবেশটা, সেটাই হচ্ছে নিজস্ব ভূখণ্ড। নিজস্ব ভূখণ্ড হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য দ্বিতীয় উপাদান। তাহলে প্রথম উপাদান হচ্ছে জনসংখ্যা এবং দ্বিতীয় উপাদান হচ্ছে তার নির্দিষ্ট ভূখণ্ড। প্রত্যেক রাষ্ট্রের একটি নির্দিষ্ট ভূখণ্ড বা সীমারেখা দ্বারা পরিবেষ্টিত। ভূখণ্ড বলতে
স্থলভাগ, সমুদ্রসীমা, আকাশসীমাকে বোঝায়। রাষ্ট্রের জনগণের বসবাসের জন্য নির্দিষ্ট ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ আবশ্যক। জনসমষ্টির ঐক্যবদ্ধ হলে জাতীয়তাবাদী আন্দোলন, সংগ্রাম এবং যুদ্ধের মাধ্যমে অথবা সাংবিধানিকভাবে নির্দিষ্ট ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। প্রতিটি রাষ্ট্রেই ভূখণ্ডের সীমারেখা কেন্দ্রিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে। তোমরা জানো যে সেনা, নৌ, বিমান তারা ভূখণ্ডের যে দায়িত্ব আছে এই দায়িত্ব তারা পালন করে থাকে। ভূখণ্ডের ভূখণ্ড বিশাল বড় হতে পারে অথবা ছোট হতে পারে। যেমন রাশিয়ার বিশাল আয়তনের অথবা ছোট আয়তনের যে দেশ, দারুসালাম, সুইজারল্যান্ড, ব্রুনাই ইত্যাদি। আবার যে বলি মোনাকো, আবার যদি বলি স্যান মেরিনো, তাও ছোট পরিসরের দেশ, ছোট ভূখণ্ডের দেশ। 1971 সালের স্বাধীনতার যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ডটি পৃথিবীর মানচিত্রে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্থান পেয়েছে। অনেক সময় রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড বেশ কয়েকটি দ্বীপের সমষ্টিও হতে পারে, যেমন জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। এসব দেশগুলো হচ্ছে দ্বীপের সমষ্টি। এগুলোকে কি বলা যাবে? রাষ্ট্র বলা যাবে। তাহলে আমরা জানলাম নির্দিষ্ট ভূখণ্ডটা কি এবং নির্দিষ্ট ভূখণ্ডের যে পরিসীমা এগুলো জানলাম। নির্দিষ্ট ভূখণ্ড বড় হতে পারে, ছোট হতে পারে, এবং বলছে রাষ্ট্রের দ্বিতীয় উপাদান হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, যেটা তোমাদের এমসিকিউতে প্রায় সময় আসে। 3 নাম্বার সরকার। 3 নাম্বার হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য তৃতীয় উপাদান। 3 নাম্বার উপাদান, অপরিহার্য তৃতীয় উপাদান সরকার, যেটা তোমাদের এমসিকিউতে আসে। সরকার গঠনের মাধ্যমে নির্দিষ্ট ভূখণ্ডের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। এর মাধ্যমে রাষ্ট্র গঠন আংশিকভাবে সম্পন্ন হয়। রাষ্ট্র পরিচালনার জন্য 3টি বিভাগ থাকে: আইন, শাসন এবং বিচার। এই 3টি বিভাগের সমন্বয়ে সরকার গঠিত হয়। গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণত নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের সরকার গঠন করে থাকে। সরকার পদ্ধতি বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। সরকার বলতে ব্যাপক অর্থে শাসক গোষ্ঠীর সকলকে বোঝায়, যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করে থাকে। আমরা জানি যে যারা নির্বাচনে যায়, যারা নির্বাচনে জয়লাভ করে তারা পার্লামেন্টে যায় এবং এর আগে তারা সরকার গঠন করে এবং সরকার পরিচালনা করে। আমরা জানি যে আমাদের দেশের যে সরকারের মেয়াদ হচ্ছে 5 বছর, এবং 5 বছর মেয়াদ শেষে তারা আবার নির্বাচন হয় এবং নির্বাচনে আবার নতুন সরকার গঠিত হয়। অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা সরকার কর্তৃক পরিচালিত হয়। অধ্যাপক গার্নারের মতে রাষ্ট্র যদি হয় জীবদেহ, সরকার হবে তার মস্তিষ্ক স্বরূপ। তোমাদের এর আগে যে উদাহরণটা দিয়েছি সেটা হচ্ছে রাষ্ট্র যদি হয় একটা জাহাজ, সরকার হবে তার তার ক্যাপ্টেন, যে পরিচালনার দায়িত্বে সে থাকবে। 4 নাম্বার উপাদানে যে আমরা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে চূড়ান্ত ক্ষমতা যার আছে, চরম চূড়ান্ত ক্ষমতা যেটাকে বলা হয় সেটাই হচ্ছে সার্বভৌমত্ব। রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান হচ্ছে সার্বভৌমত্ব বা সার্বভৌমিকতা। সার্বভৌম শব্দটির দ্বারা চরম এবং চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্র গঠনের পূর্ণতা পায়। এই ক্ষমতা রাষ্ট্রের অন্যান্য সংস্থা থেকে পৃথক করে। সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের ওই বৈশিষ্ট্য যার ফলে নিজের ইচ্ছা ছাড়া অন্য কোনো প্রকার ইচ্ছার দ্বারা রাষ্ট্র আইনসঙ্গতভাবে আবদ্ধ নয়। প্রত্যেক সমাজ ব্যবস্থায় চূড়ান্ত ক্ষমতা কার্যকরী করার জন্য মাত্র একটি কেন্দ্রীয় কর্তৃপক্ষ থাকবে, আর এই ক্ষমতা হলো সার্বভৌম ক্ষমতা। সার্বভৌমের আদর্শ হলো আইন। সার্বভৌমের আদর্শ বা আইন মানতে সকলেই বাধ্য। সার্বভৌম ক্ষমতা অভ্যন্তরীণ এবং বাহ্যিক দুটো দিক আছে। আভ্যন্তরীণ ক্ষমতা প্রকাশের মধ্যে দিয়ে রাষ্ট্রের মধ্যকার সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান এর উপর রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা পায়, এবং এই সার্বভৌম ক্ষমতার ঊর্ধ্বে কোনো কর্তৃপক্ষ নেই। আমরা জানি যে রাষ্ট্রের যে আইনগুলো আছে এগুলো মানা বা এগুলো প্রয়োগ করাই হচ্ছে, এগুলো মানাই হচ্ছে তার সার্বভৌমত্ব। রাষ্ট্রের অভ্যন্তরীণ যে আইনগুলো আছে সরকার কঠোরভাবে এই আইনগুলো প্রয়োগ করবে এবং এগুলো জনগণ মেনে চলবে। আর বাহ্যিক সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের আন্তর্জাতিক ক্ষেত্রে বহিঃশত্রুর নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপ থেকে মুক্ত থাকবে। কেবলমাত্র জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড সরকার থাকা সত্ত্বেও একটি দেশের সার্বভৌম ক্ষমতা না থাকলে তা রাষ্ট্র হিসেবে বিবেচনা করা যাবে না। যেমন আমরা যদি বলি মধ্যপ্রাচ্যের অনেক দেশ এখন
নানান হামলার শিকার। তারা কিন্তু স্বাধীন সার্বভৌম দেশ, কিন্তু তাদের সার্বভৌমত্ব হুমকির মুখে। তারা আহ, তাদের দেশই তাদের দেশ নিরাপদ না, তাদের দেশ বিমান হামলার শিকার, নানানভাবে হামলার শিকার, ষড়যন্ত্রের শিকার। তাহলে আমরা এগুলোকে স্বাধীন দেশ বলতে পারি, কিন্তু এদের সার্বভৌম যেটা আছে, সার্বভৌম ক্ষমতাটা হুমকির মুখে। তারপর বলছে, যতদিন রাষ্ট্রের স্থায়িত্ব বিদ্যমান থাকবে ততদিন সার্বভৌমত্বের অস্তিত্ব থাকবে। সরকারের পরিবর্তন সার্বভৌমত্বের স্থায়িত্বকে কি করে দেয়, স্থায়িত্বকে নষ্ট করে। সরকারের যে বারবার পরিবর্তন, তড়িৎ পরিবর্তন, আমরা জানি যে সরকারের টেনিওয়ার আছে 5 বছর। এর মধ্যে যদি কোনো দেশে অসন্তোষ হয়, গোলযোগ হয়, তাহলে অভ্যন্তরীণ সার্বভৌমত্বটাও হুমকির মুখে পড়ে যায়। যদি এরকম মিলিটারি ক্যু হয় অথবা জনগণের মধ্যে অসন্তোষ দেখা দেয়, গৃহযুদ্ধের মতো অবস্থা সৃষ্টি হয়, তাহলে তার অভ্যন্তরীণ সার্বভৌমত্বটা হুমকির মুখে পড়ে যায়। আর বাহ্যিক সার্বভৌমত্বটা হচ্ছে বাহ্যিকভাবে যদি যে রাষ্ট্র অন্য রাষ্ট্রের কর্তৃক আঘাতপ্রাপ্ত হয় বা হামলার শিকার হয় বা যুদ্ধের মতো বিরূপ পরিস্থিতি তাকে মোকাবেলা করতে হয়। এখন আমরা 4 নাম্বার বিষয়টা জানলাম। এখন আমরা যাই কল্যাণমূলক রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেট কি। সাধারণত ওয়েলফেয়ার স্টেট বলতে যেটাকে বোঝায় সেটা হলো সরকারের একটি ধারণা যেখানে রাষ্ট্র তার নাগরিকদের সামাজিক এবং অর্থনৈতিক কল্যাণ রক্ষা বা প্রচারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটি একটি সুখী জীবনের জন্য ন্যূনতম বিধিবিধানগুলোর জন্য নিজেদেরকে উপভোগ করতে অক্ষমের সুযোগ সুবিধার সমতার বৃদ্ধি, সম্পদের সুষম বন্টন এবং জনগণের দায়বদ্ধতার উপর ভিত্তি করে এটি গঠিত হয়। সাধারণ শব্দ অর্থনৈতিক এবং সামাজিক সংস্থার বিভিন্ন ধরনের আবরণ হতে পারে। সমাজবিজ্ঞানী টি মার্শাল আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রকে গণতন্ত্র, কল্যাণ, পুঁজিবাদের একটি স্বতন্ত্র সমন্বয় রূপে বর্ণনা করেছেন। এখানে আমরা যে কল্যাণমূলক রাষ্ট্রগুলো দেখি পৃথিবীতে, সেগুলো হচ্ছে জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড। এগুলো হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র। এখন আমরা যাই কল্যাণমূলক রাষ্ট্রের কিছু বৈশিষ্ট্য আছে। যে বৈশিষ্ট্যটা হচ্ছে সেগুলো হবে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের সর্বোচ্চ অধিকারী। তারপর হচ্ছে এখানে জনগণের মঙ্গল এবং সামাজিক নিরাপত্তার জোরদার করা থাকবে। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা থাকবে। রাস্তাঘাট, এতিমখানা, সরাইখানা, খাদ্য ভর্তুকি প্রদান করা হবে। বেকার ভাতা, অবসরকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা ইত্যাদি প্রদান করা হবে। সচ্ছলদের উপর উচ্চ হারে কর ধার্য করা হবে এবং দারিদ্র এবং দুস্থদের পুনর্বাসন এর ব্যবস্থা করা হবে। কৃষি শ্রমিক এবং মজুরদের স্বার্থ রক্ষার জন্য ন্যূনতম মজুরির ব্যবস্থা করা হবে। সমবায় সমিতি গঠন করা হবে, শ্রমিক কল্যাণ গঠন করা হবে এবং কৃষি শ্রমিক বা মজুরদের স্বার্থ রক্ষা বা স্বার্থ সংরক্ষণের এখানে ব্যবস্থা থাকবে। সাধারণত এগুলো উন্নত রাষ্ট্রে দেখা যায়, যেগুলোর আমরা নাম আগেই বলেছি। এখন আমরা যাই, রাষ্ট্রের দুটি কার্যাবলী আছে। রাষ্ট্রের কার্যাবলীতে একটি হচ্ছে অপরিহার্য কার্যাবলী, একটা হচ্ছে মুখ্য কার্যাবলী। অপরিহার্য বা মুখ্য কার্যাবলী, একটা হচ্ছে কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলী। রাষ্ট্রের যে কার্যাবলীগুলো আছে তোমাদের বইতে কার্যাবলীগুলো দেয়া আছে। অপরিহার্য যে কার্যাবলীগুলো আছে সেটা ম্যাকাইভারের একটা বই আছে, দ্য মডার্ন স্টেট, সেটা তোমাদের এমসিকিউতে আছে। এই গ্রন্থে তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের প্রাথমিক কাজ বা দায়িত্ব। প্রথম কাজ ঐচ্ছিক কাজ, আইন শৃঙ্খলাটা তাকে দেখভাল করতে হবে। তারপর হচ্ছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করতে হবে, তারপরে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এগুলি হচ্ছে তার আবশ্যিক কাজের মধ্যে পড়ছে। এছাড়াও আছে আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পর্ক রক্ষার জন্য কূটনৈতিক সম্পর্ক স্থাপন, বিভিন্ন চুক্তিগুলো ওই রাষ্ট্র করবে, বহির্বিশ্বের অর্থনৈতিক বাজার সম্প্রসারণ করবে। তারপরে আইন প্রণয়ন, আইনের শাসন, ন্যায় বিচার, মৌলিক অধিকার নিশ্চিত করবে। তারপরে হচ্ছে যে রাষ্ট্রের যে দৈনন্দিন যে কার্যগুলো আছে সেগুলো সম্পাদন করবে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মাধ্যমে। এবং অর্থের ক্ষেত্রে, সম্পদের সুষ্ঠু বন্টনের ক্ষেত্রে এবং রাষ্ট্র সুষ্ঠু বন্টনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে যাবে। এখানে যদি বলি আমরা ব্যক্তি মালিকানা, রাষ্ট্রীয় মালিকানা, সামাজিক মালিকানা, সকল মালিকানা ক্ষেত্রে সরকার সজাগ এবং সচেতন থাকবে যাতে রাষ্ট্রের আবশ্যিক কার্যাবলীগুলো বা অপরিহার্য কার্যাবলীগুলো যেন সম্পাদিত হয়। আর
ঐচ্ছিক কার্যাবলী যেগুলো আছে এগুলো যে এই আবশ্যিক কাজের পরে যেগুলো আছে, সরকার যদি আবশ্যিক কাজগুলো করে ফেলে তারপরে সে অন্যান্য উন্নয়নমূলক কাজগুলো সে হাতে নিবে, এবং ওই উন্নয়নমূলক যে কাজগুলো আছে এগুলো বলছে ঐচ্ছিক কার্যাবলী। আগেই হচ্ছে আবশ্যিক কার্যাবলী, যেগুলো না হলে নয়, তারপরে হচ্ছে ঐচ্ছিক কার্যাবলীগুলো। রাষ্ট্রের যে কার্যাবলীগুলো আছে তোমরা দেখছো স্লাইডে, অপরিহার্য এবং ঐচ্ছিক। অপরিহার্য যেগুলো আছে সেগুলো হচ্ছে দেশ রক্ষা, পররাষ্ট্র, অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা সংক্রান্ত কাজ, প্রশাসন পরিচালনা, আইন সংক্রান্ত কাজ এবং বিচার সংক্রান্ত কাজ। ঐচ্ছিক কার্যাবলীগুলোর মধ্যে আছে শিক্ষা বিস্তার, জনস্বাস্থ্য সংরক্ষণ, যোগাযোগ, শিল্প বাণিজ্য, কৃষি, কৃষির উন্নয়ন, শ্রমিক কল্যাণ, সামাজিক নিরাপত্তা এবং জনহিতকর যে কার্যাবলীগুলো আছে ওগুলো। সারসংক্ষেপ, আমরা যদি সারসংক্ষেপে যাই, আজকের আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো জানলাম, রাষ্ট্র সম্পর্কে জানলাম, রাষ্ট্রের সংজ্ঞা, রাষ্ট্র কি তা জানলাম, তাত্ত্বিকদের সংজ্ঞা জানলাম, রাষ্ট্রের 4টি উপাদান আমরা জানলাম, রাষ্ট্রের যে কার্যাবলীগুলো আছে, রাষ্ট্রের কার্যাবলীগুলো 2টি কার্যাবলী আমরা জানলাম। তোমরা বাসায় বসে এই অনুশীলনমূলক কাজগুলো করবে, যেগুলো হচ্ছে রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করো, রাষ্ট্রের কার্যাবলীর ব্যাখ্যা করো, রাষ্ট্রের উপাদান সমূহ বর্ণনা করো, কল্যাণমূলক রাষ্ট্র কি। এছাড়াও তোমরা তাত্ত্বিকদের যে সংজ্ঞাগুলো আছে, ম্যাকাইভারের সংজ্ঞা দেখবা, তারপরে এরিস্টটলের সংজ্ঞাটা তোমরা দেখবা, এরিস্টটল যেটা বলেছেন আমি যেটা আলোচনা করেছি। তারপরে রাষ্ট্রের যে উপাদানগুলো আছে এগুলো মুখস্থ করে ফেলবা, 4টি উপাদান। তারপরে রাষ্ট্রের অপরিহার্য কার্যাবলী এবং ঐচ্ছিক কার্যাবলী তোমরা মুখস্থ করবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের যে নাগরিকতার ধারণা, নাগরিকের দায়িত্ব কর্তব্য এবং আইন সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা এবং বাংলাদেশের তথ্য অধিকার আইনগুলো আলোচনা করব নেক্সট ক্লাসে, এবং এই চ্যাপ্টার থেকেই। এই চ্যাপ্টারের প্রথম ক্লাসটা আজকে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে, বাইরে যাবে না। তোমরা এই যে সময়টা আছে গুরুত্বপূর্ণ সময়, এই সময়ের মধ্যে তোমাদের পড়া যতটুকু আছে এতটুকু শেষ করার চেষ্টা করবে। আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।